গুড মর্নিং সবাইকে। তো আজকে আমরা পড়ব আমাদের একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা হলো এন্ডোক্রিন সিস্টেম। কেউ একজন বলো, আমার গলা শোনা যাচ্ছে তো? সাউন্ড আসছে তো? ঠিক আছে। তো দেখো, এন্ডোক্রিন সিস্টেম, ঠিক আছে, এন্ডোক্রিন সিস্টেম পড়তে গেলে আমাদের প্রথমে জানতে হবে এন্ডোক্রিন যেটা বলা হচ্ছে, সিস্টেম মানে তো তন্ত্র। সবাই জানি আমরা যে আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে সংবহন তন্ত্র, বা আমাদের রেসপিরেটরি সিস্টেম মানে শ্বসন তন্ত্র, সেরকম এই সিস্টেম কথাটা যেখানেই আছে তার মানে হচ্ছে কোনো তন্ত্রকে বোঝানো হচ্ছে, তাই তো? কিন্তু এন্ডোক্রিন, এই এন্ডোক্রিন কথাটার কি মানে সেটা আমরা প্রথমে জানি, এন্ডোক্রিন কেন বলা হচ্ছে। তো এটা জানতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমাদের শরীরের মধ্যে দু ধরনের মূলত গ্ল্যান্ড আছে, ঠিক আছে, বা গ্রন্থি আছে। গ্ল্যান্ডকে বাংলায় বলা হয় গ্রন্থি। আমাদের শরীরে মূলত দু ধরনের গ্রন্থি আমরা দেখতে পাই। কি কি? একটা হলো এক্সোক্রিন এবং দ্বিতীয়টা হলো এন্ডোক্রিন। ঠিক আছে, এক্সোক্রিন গ্ল্যান্ড এবং এন্ডোক্রিন গ্ল্যান্ড। তো এক্সোক্রিন গ্ল্যান্ড কি প্রথমে দেখে নিই। Exocrine glands secrete their products into the ducts, and ducts carry the secretion into the body cavity, into the lumen of organs, or to the outer surface of the body. তার মানে কি? এক্সোক্রিন গ্রন্থি যেগুলো, সেগুলো কি করে, সেগুলো তাদের যে সিক্রেশন মানে তারা যে জিনিসটা ক্ষরণ করবে, এক্সোক্রিন গ্ল্যান্ডকে আমরা বাংলায় বলি বহিঃক্ষরা গ্রন্থি। তার বহিঃক্ষরা গ্রন্থি বলছি। বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রিন গ্ল্যান্ড যে পদার্থটা ক্ষরণ করবে, সেটা তারা কোথায় পাঠায়? তার জন্য তাদের একটা নির্দিষ্ট নালীপথ আছে বা ডাক্ট আছে। সেই ডাক্ট দিয়ে তাদের সেই ক্ষরিত পদার্থটা বহন করে নিয়ে যায়, এবং তারপর তাদের আমাদের বডির যে ক্যাভিটি বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে অর্গ্যান বা অর্গ্যানের যে লুমেন গুলো আছে সেখানে, বা যেখানে সে কাজ করবে সেখানে পৌঁছে দেয়। কি করে পৌঁছে দেয়? তার ডাক্ট বা নালীপথ দিয়ে। কিন্তু দেখো, এক্সোক্রিন গ্ল্যান্ড, আমরা যে সিস্টেমটা পড়বো এক্সোক্রিন এন্ডোক্রিন সিস্টেম, তো এন্ডোক্রিন সিস্টেমের সঙ্গে এর তফাৎটা কি সেটা আমরা পরের স্লাইডে দেখবো, ঠিক আছে? তো এক্সোক্রিন গ্ল্যান্ড কি 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 আমাদের, এক্সোক্রিন গ্ল্যান্ডের যদি আমাদের উদাহরণ জানতে চায়, তো এক্সোক্রিন গ্ল্যান্ডের উদাহরণ হলো সোয়েট গ্ল্যান্ড বা ঘর্মগ্রন্থি, সিবাসিয়াস গ্ল্যান্ড বা সিবাসিয়াস গ্রন্থি, ল্যাক্রিমাল, গ্যাস্ট্রিক, ইন্টেস্টিনাল এবং মিউকাস গ্রন্থি। ঠিক আছে, এগুলো হলো এক্সোক্রিন গ্ল্যান্ডের উদাহরণ। এবার দেখে নিই এন্ডোক্রিন গ্ল্যান্ড, যে সিস্টেমটা আমরা পড়বো এন্ডোক্রিন সিস্টেম, সেই এন্ডোক্রিন গ্ল্যান্ড কি। The endocrine glands are group of secretory cells surrounded by a network of blood capillaries. They are also referred to as ductless glands because they release their products or hormones directly into the bloodstream. এর মানে কি? এন্ডোক্রিন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি বাংলায়, অন্তঃক্ষরা গ্রন্থি হলো একটা কয়েকটা কোষের সমষ্টি, যে কোষগুলো একটা আমাদের ব্লাড রক্তের যে জালিকা আছে সেইগুলোর নেটওয়ার্ক দিয়ে ঘেরা থাকে। তো অন্তঃক্ষরা গ্রন্থিকে আমরা বলি অনেক সময় ডাক্টলেস গ্ল্যান্ড বা অনাল গ্রন্থি। এটা লিখে নিতে পারো, ডাক্টলেস গ্ল্যান্ড বা অনাল গ্রন্থি। এন্ডোক্রিন গ্ল্যান্ডকে বলা হয় অনাল গ্রন্থি, কারণ কি? সে তার কোনো এক্সোক্রিন গ্ল্যান্ডের মতো তার কোনো নালী নেই যেটা দিয়ে সে তার পদার্থ, যেটাকে আমরা হরমোন বলি, সেটাকে পৌঁছে দেবে। সেই জন্য সে কি করে, যেহেতু নালী নেই, সেই জন্য সে রক্তের মাধ্যমে সরাসরি তার ক্ষরিত পদার্থটাকে পৌঁছে দেয় এবং রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে দেয়। তাহলে যদি এন্ডোক্রিন এবং এক্সোক্রিন গ্ল্যান্ডের তফাৎ বলতে বলা হয়, মূল তফাৎ কোনটা হবে? মূল তফাৎ হবে এক্সোক্রিন গ্ল্যান্ড, আমি আগের স্লাইডে যেটা দেখিয়েছিলাম, এক্সোক্রিন গ্ল্যান্ড হচ্ছে তাদের ডাক্টস থাকে, ডাক্টস, ডাক্টস মানে নালী। তো সেই জন্য এক্সোক্রিন গ্ল্যান্ডকে আমরা বলবো সনাল গ্রন্থি, মানে সনাল মানে নালী আছে। আর এন্ডোক্রিন গ্ল্যান্ডে হচ্ছে ডাক্টলেস গ্ল্যান্ড বা অনাল গ্রন্থি, যার নালী নেই। ঠিক আছে। আর যদি পার্থক্য আছে আরেকটা জিনিস লিখতে পারো, উদাহরণ দিতে পারো একটা পার্থক্য হিসাবে। এক্সোক্রিন গ্ল্যান্ডের উদাহরণ যে লেখা আছে, সোয়েট গ্ল্যান্ড বা কর্মগ্রন্থি, সিবাসিয়াস গ্ল্যান্ড, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, এগুলো মিউকাস গ্ল্যান্ড। আর এন্ডোক্রিন গ্ল্যান্ডের উদাহরণ হচ্ছে আমাদের হরমোন যেসব গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়, সেগুলো আমি পরে বলছি, সেখান থেকে তোমরা দেখতে পাবে, যেমন থাইরয়েড গ্ল্যান্ড। এটা একটা উদাহরণ হিসাবে লিখতে পারো।
দেখো দুটো ছবি দেখানো হয়েছে, একটা হচ্ছে এক্সোক্রিন গ্ল্যান্ড, আর এই দিকেরটা হচ্ছে, সরি এইটা হচ্ছে এন্ডোক্রিন গ্ল্যান্ড, এই দিকেরটা হচ্ছে এক্সোক্রিন গ্ল্যান্ড, ঠিক আছে। তো এন্ডোক্রিন গ্ল্যান্ডে কি হয় দেখো, আমাদের যে রক্তের যে বাহুগুলো বা ক্যাপিলারি বা ভেন বা আর্টারি সেইগুলো দিয়ে দেখো ঘেরা আছে। তো এইখানে এই কোষ থেকে যদি কোনো পদার্থ ক্ষরিত হয় তার তো যাওয়ার কোনো জায়গা নেই, সে কোন দিকে যাবে, সে এই রক্তের মধ্যে ঢুকে যাবে এবং এই রক্তের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়বে। কিন্তু দেখো এক্সোক্রিন গ্ল্যান্ড যেটা, তার পাশেও রক্তবাহ আছে, কিন্তু সে তার ক্ষরিত পদার্থটাকে কোথায় ক্ষরণ করবে, যেটা ক্ষরণ করবে সেটা ক্ষরণ করবে তার এই যে লুমেন যে ফাঁকা জায়গাটা আছে এখানে, এবং এরপর তার সঙ্গে দেখো একটা ডাক্ট বা নালী জুড়ে আছে, সেই জন্যই এটাকে বলা হয় সনাল গ্রন্থি। তো এই সনাল গ্রন্থির মাধ্যমে সে তার ক্ষরণটাকে বা ক্ষরিত পদার্থটাকে তার নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করে। সেই জন্য এটার নাম এক্সোক্রিন গ্ল্যান্ড আর এটার নাম এন্ডোক্রিন গ্ল্যান্ড, ঠিক আছে। তো দেখো এন্ডোক্রিন গ্ল্যান্ড বা এন্ডোক্রিন সিস্টেম, এন্ডোক্রিন সিস্টেম আমরা আজকে পড়বো। তো তো এন্ডোক্রিন সিস্টেম বা এন্ডোক্রিন তন্ত্র যেটা, সেটা কি কি নিয়ে গঠিত হয়, এই যে গ্ল্যান্ড গুলো লেখা আছে এগুলো সম্পর্কে আমরা পরে ইন ডিটেলে জানবো, বিশদে জানবো, ঠিক আছে। তো দেখে নাও, মূলত একটা প্রাথমিকভাবে আমরা বলতে পারি এন্ডোক্রিন সিস্টেম বা এন্ডোক্রিন তন্ত্র ইজ কম্পোজড অফ আওয়ার বডিজ এন্ডোক্রিন গ্ল্যান্ডস। এবার কয়েকটা এন্ডোক্রিন গ্ল্যান্ডস এর উদাহরণ দেওয়া আছে, এগুলো সম্পর্কে আমরা পরে জেনে নেবো, ঠিক আছে। তো এটা জেনে রাখো যে এন্ডোক্রিন গ্ল্যান্ড যে পদার্থটা ক্ষরণ করে সেটাকে আমরা বলি হচ্ছে হরমোন, ঠিক আছে। হরমোন তোমরা নিশ্চয়ই শুনেছো হরমোন। তো এন্ডোক্রিন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি যে পদার্থগুলো ক্ষরণ করে সেগুলোকে বলা হয় হরমোন, ঠিক আছে। তো হরমোন কি এবার একটু জেনে নেওয়া যাক। দেখো হরমোন হচ্ছে, হরমোন এই যে শব্দটা এটা কোথা থেকে এসছে, গ্রিক শব্দ হরমাও থেকে এসছে। গ্রিক ভাষায় একটা শব্দ আছে হরমাও, যেটার মানে হচ্ছে, যেটা বাংলা মানে করলে হয় হচ্ছে উত্তেজিত করা। তো এই হরমাও থেকে হরমোন শব্দটা নেওয়া হয়েছে, ঠিক আছে। এবার হরমোন কি, হরমোন হচ্ছে, দেখো 1905 সালে বেলিস এবং স্টার্লিং বলে দুজন বিজ্ঞানী তারা বলেছিলেন হরমোন হচ্ছে একটা রাসায়নিক সমন্বয়ক, ঠিক আছে। তো রাসায়নিক সমন্বয়ক কি, তো দেখে নেওয়া যাক হরমোন কি, ঠিক আছে। তো হরমোন act as chemical messengers synthesized from the glands, endocrine glands, and transported through the blood towards the target cell and regulates their cellular activities of target organs. তো বাংলায় যদি বলা হয় যে হরমোনের সংজ্ঞা কি, তাহলে আমরা কি বলবো, হরমোন হলো কিছু কেমিক্যাল পদার্থ বা রাসায়নিক পদার্থ যেটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে পরিত হয়ে রক্তের মাধ্যমে উৎসস্থল থেকে অনেক দূরে কোনো তার টার্গেট অর্গানে কাজ করে, এবং সে বিভিন্ন বিপাকীয় কার্যের মধ্যে সমন্বয় সাধন করে এবং কার্যের শেষে বিনষ্ট হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে হরমোনের পুরো সংজ্ঞা। তো হরমোনের সংজ্ঞার মধ্যে তোমাদের কি কি মনে রাখতে হবে, দেখো চারটে জিনিস। প্রথম কি, প্রথমটা হলো হরমোন কোথা থেকে ক্ষরিত হয়, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, এটা হলো 1 নম্বর পয়েন্ট, কোথা থেকে ক্ষরিত হয়, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হয়। দ্বিতীয় পয়েন্ট কি, হরমোন কোথায় যায়, রক্তের মাধ্যমে উৎসস্থল থেকে, যেখানে সে উৎপন্ন হচ্ছে সেই গ্রন্থি, সেই উৎসস্থল থেকে অনেক দূরে তার কোনো টার্গেট অর্গানে গিয়ে কাজ করে, বা টার্গেট, তার যে টার্গেট যেখানে সে যাবে সেই টার্গেট অর্গানে কাজ করে, সেটা উৎসস্থল থেকে অনেক দূরে, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট, হরমোন আমাদের বিভিন্ন বিপাকীয় কার্যের মধ্যে রাসায়নিক সমন্বয় সাধন করে, ঠিক আছে, রাসায়নিক সমন্বয় সাধন করে। 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে হরমোন তার নিজের কার্যের শেষে নষ্ট বা বিনষ্ট হয়ে যায়। তাহলে আবার বলছি, 1 নম্বর পয়েন্ট হচ্ছে সে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সে তার উৎসস্থল থেকে অনেক দূরে রক্তের মাধ্যমে বাহিত হয়ে তার টার্গেট অর্গানে গিয়ে কাজ করে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সে আমাদের বিভিন্ন বিপাকীয় কার্যের মধ্যে রাসায়নিক সমন্বয় সাধন করে। 4 নম্বর কাজ হচ্ছে তার কার্যের শেষে সে বিনষ্ট বা নষ্ট হয়ে যায়। তো এই চারটে পয়েন্ট মনে রাখবে, তাহলে তুমি পুরো সংজ্ঞাটা বলতে পারো, ঠিক আছে। তো আমি যে বললাম যে হরমোন কি হয়, হরমোন রক্তের মাধ্যমে উৎসস্থল থেকে অনেক দূরে যায়, এটা বললাম। তো এটা হচ্ছে হরমোনের একটা বৈশিষ্ট্য, কিন্তু এর আবার এক্সেপশন আছে।
মানে এরকম হয় না, সেরকমও কিছু হরমোন আছে, সেগুলোকে আমরা বলি লোকাল হরমোন। ঠিক আছে, লোকাল হরমোন। লোকাল হরমোন তুমি নাম থেকেই বুঝতে পারছো, সেই লোকাল হরমোন হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যেখান থেকে উৎপন্ন হয় তার কাছাকাছি বা লোকালি কাজ করে, সেই জন্য সেই হরমোনগুলোকে বলা হয় লোকাল হরমোন। সেটা হচ্ছে কিছু ব্যতিক্রম, যে হরমোন তো সাধারণত উৎসস্থল থেকে অনেক দূরে চলে যায়, কিন্তু তার ব্যতিক্রম যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলবে যে লোকাল হরমোন। লোকাল হরমোন কি, বা যদি জিজ্ঞেস করা হয় লোকাল হরমোনের উদাহরণ কি, তখন তুমি কি বলবে? লোকাল হরমোন হলো এমন একটি হরমোন যেটা তার অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে লোকালি বা তার আশেপাশের কোষে কাজ করে, সে অনেক উৎসস্থল থেকে অনেক দূরে চলে যায় না, সেটাই হচ্ছে লোকাল হরমোন। লোকাল হরমোনের উদাহরণ হিসেবে বলা যেতে পারে, দেখো গ্যাস্ট্রিন হচ্ছে একটা লোকাল হরমোন, কোলেসিস্টোকাইনিন বলে একটা লোকাল হরমোন আছে, অথবা সিক্রেটিন বলে একটা লোকাল হরমোন আছে, এগুলো তোমরা উদাহরণ হিসাবে লিখতে পারো। ঠিক আছে। দেখো, এবার হরমোনের কিছু আমরা বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেব, যে হরমোন কি কি বৈশিষ্ট্য ধারণ করে, হরমোনের কিছু বিশেষ বৈশিষ্ট্য। দেখো, হরমোনস ক্যান হ্যাভ ভেরি পাওয়ারফুল এফেক্টস ইভেন হোয়েন প্রেজেন্ট ইন লো কনসেন্ট্রেশন। মানে খুব ক্ষুদ্র পরিমাণে থাকলেও রক্তের মধ্যে হরমোন কিন্তু অনেক ক্ষমতাধারে, এবং তার যে আলটিমেট এফেক্টটা হয়, বা তার যে শেষে আমরা যে এফেক্ট বা তার যে কার্যটা দেখতে পাই, সেটা কিন্তু খুব শক্তিশালী বা পাওয়ারফুল হয়। ক্ষুদ্র কন্ডিশনে, ক্ষুদ্র কনসেন্ট্রেশনে বা খুব কম পরিমাণে রক্তের মধ্যে থেকেও সে একটা পাওয়ারফুল এফেক্ট বা কার্য করতে পারে। ঠিক আছে। দেখো, হরমোন কিন্তু তাহলে আমরা বুঝতে পারছি রক্তের মধ্যে খুব কম পরিমাণে থাকে। তোমরা অনেকে শুনেছো বাড়িতে যে থাইরয়েড হরমোন, অনেকে দেখা যায় যে থাইরয়েডের বড়ি খান সকালে উঠে, তো দেখা যায় সেই একটা বড়ি, একটা ছোট্ট বড়ি, সেটা কিন্তু সকালে একবারই খান যাদের থাইরয়েডের সমস্যা আছে। তো সেই বড়িটা যাদের, তাদের শরীরে অ্যাকচুয়ালি থাইরয়েড হরমোন ঠিকঠাক ভাবে উৎপন্ন হয় না, সেই জন্য ডাক্তারবাবুরা তাদের ওই থাইরয়েডের বড়ি দেন, থাইরয়েডের ওষুধ দেন। তো সেই একটা ছোট্ট ওষুধ খেয়ে মনে রেখো তারা সারা দিন চালিয়ে দিচ্ছে, সারা দিন। তার মানে ওইটুকু ক্ষুদ্র একটা ছোট্ট থাইরয়েড হরমোনের ওষুধ, এবং থাইরয়েড হচ্ছে এমন একটা হরমোন যেটা সারা শরীরে কাজ করে, তার মানে তার অনেক পরিমাণে দরকার এমনটা কিন্তু নয়, সে খুব ক্ষুদ্র কন্ডিশনে, কনসেন্ট্রেশনে থেকেও, খুব ক্ষুদ্র পরিমাণে থেকেও সে পাওয়ারফুল একটা কাজ করতে পারে। ঠিক আছে। যখন দেখা যায় যে হরমোনের লেভেল বা হরমোনের পরিমাণ রক্তের মধ্যে কম বা বেশি হয়ে গেছে সাধারণ লেভেলের থেকে, একটু এদিক ওদিক হয়ে গেলেই তখনই বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয়। ঠিক আছে, যেমন একটা আমি এখনই বললাম যে থাইরয়েড। নর্মালি আমরা দেখি যে অনেকেই যারা থাইরয়েডের ওষুধ খান সকালে, তারা কি রোগে আক্রান্ত? হাইপোথাইরয়েডিজম। এটা আমরা পরে বিশদে জানবো। হাইপো মানে কম, এবং থাইরয়েডিজম মানে থাইরয়েডের। ঠিক আছে, তো তাদের শরীরে থাইরয়েড হরমোন উৎপন্ন হয় না, অথবা দরকারের থেকে কম পরিমাণে উৎপন্ন, সেই জন্য কি হয়, ডাক্তারবাবুরা তাদেরকে থাইরয়েডের ওষুধ দেন, যাতে থাইরয়েড হরমোনের পরিমাণটা রক্তের মধ্যে ঠিক থাকে। বুঝেছো সবাই? আবার যদি বেশি হয়ে যায় তখন আবার বিভিন্ন ওষুধের মাধ্যমে সেই হরমোনের পরিমাণটা কমাতে হয়, না হলেও বিভিন্ন রকম রোগের সৃষ্টি হতে পারে। আচ্ছা, তো এখানে তারপরের পয়েন্টে কি বলা আছে, দেয়ার আর অ্যাপ্রক্সিমেটলি 50 ডিফারেন্ট হরমোনস প্রডিউসড ইন হিউম্যান বডি। তার মানে অন্তত, বা মোটামুটি বলা যায় যে 50 রকমের বিভিন্ন হরমোন আছে আমাদের শরীরে যেগুলো তৈরি হয়। মানে একটা দুটো হরমোন নয়, আমাদের শরীরে 50 রকম বা তারও বেশি অনেক সময় হরমোন তৈরি হতে পারে। ঠিক আছে। দ্য স্পেসিফিক সেলস হুইচ আর এফেক্টেড বাই হরমোনস আর কল্ড টার্গেট সেলস। তো হরমোন এই যে উৎসস্থল থেকে অনেক দূরে গিয়ে কোনো একটা কোষের উপর তো কার্য করছে, সেই কোষটাকে আমরা বলি হচ্ছে টার্গেট কোষ বা টার্গেট সেল। ঠিক আছে, তার যে টার্গেট, সেই সেল, সেই জন্য এটাকে আমরা বলি টার্গেট সেল। তারপর কি বলা আছে, হরমোনস ইনফ্লুয়েন্স দেয়ার টার্গেট সেল বাই বাইন্ডিং টু প্রোটিনস অর গ্লাইকোপ্রোটিনস ইন দ্য সেল মেমব্রেন কল রিসেপ্টার। সেটা পরে আরো বিশদে আমরা জানবো হরমোনের কর্মপদ্ধতি, তাও বলে রাখি যে হরমোন তার যে টার্গেট সেল বা কোষ, সেই কোষের যে বাইরের পর্দা বা আবরণ আছে, যে সেল মেমব্রেন, সেখানে কিছু প্রোটিন দিয়ে তৈরি স্ট্রাকচার থাকে যেটাকে আমরা বলি রিসেপ্টার। রিসেপ্টার কি করে? রিসেপ্টার সবসময় মনে রাখবে রিসিভ করে কিছু, তো সে ওই হরমোনটা সেই রিসেপ্টারের মধ্যে একটা বন্ধনে আবদ্ধ হয় এবং তার নির্দিষ্ট কার্য করে। ঠিক আছে, এগুলো হরমোনের বৈশিষ্ট্য। এবার
আমরা জেনে নিই যে হরমোন ক প্রকার, মানে তার যদি কেমিক্যাল কম্পোজিশন বা রাসায়নিক উপাদান দেখা যায় হরমোনে, সেইভাবে হরমোনকে মূলত আমরা চার ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, এটা লিখে নিতে পারো। হরমোনের প্রথম ভাগ হচ্ছে প্রোটিন ধর্মী, যে হরমোনগুলো প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে, তো প্রোটিন ধর্মী হরমোন হচ্ছে প্রথম ভাগ। তো প্রোটিন ধর্মী হরমোন মানে হচ্ছে যে হরমোনগুলোর মূল উপাদান হচ্ছে প্রোটিন, যার মধ্যে প্রোটিন দিয়ে গঠিত হয় যে হরমোন। তো সেই রকম একটা হরমোনের যদি উদাহরণ জানতে চাওয়া হয়, তাহলে লিখবে গ্রোথ হরমোন বা জিএইচ। গ্রোথ হরমোন বা জিএইচ, সেটা হচ্ছে প্রোটিন ধর্মী হরমোনের উদাহরণ। এক নম্বর গেল। দু নম্বর হচ্ছে অ্যামাইনো ধর্মী, অ্যামাইনো ধর্মী হরমোন। অ্যামাইনো ধর্মী হরমোন মানে যে হরমোনগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয়, কিন্তু ধরো যে একটা হরমোনের মধ্যে তিন চারটে অ্যামাইনো অ্যাসিড আছে যারা এখনো প্রোটিন হয়ে উঠতে পারেনি, সেই হরমোনগুলোকে আমরা বলি অ্যামাইনো ধর্মী হরমোন। এই ধরনের হরমোনের উদাহরণ হলো অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন। তাহলে প্রোটিন ধর্মী হরমোনের উদাহরণ হলো গ্রোথ হরমোন। দ্বিতীয় হচ্ছে অ্যামাইনো ধর্মী হরমোন, তার উদাহরণ হলো অ্যাড্রিনালিন বা নর অ্যাড্রিনালিন। ঠিক আছে। তিন নম্বর, তিন নম্বর হচ্ছে স্টেরয়েড ধর্মী। নাম থেকেই বোঝা যাচ্ছে যে যে হরমোনগুলোর মধ্যে স্টেরয়েড থাকে। স্টেরয়েড মানে আমরা পড়েছি কোলেস্টেরল, কোলেস্টেরল একটা স্টেরয়েড, বা বিভিন্ন অন্যরকম অনেক স্টেরয়েড থাকতে পারে। তো যে হরমোনগুলো স্টেরয়েড দ্বারা গঠিত হয় সেগুলোকে আমরা বলি স্টেরয়েড ধর্মী হরমোন। তো তিন নম্বর এই যে পয়েন্টটা স্টেরয়েড ধর্মী হরমোন, এর যদি উদাহরণ জানতে চাওয়া হয়, তাহলে আমরা কি বলবো? টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এই সবগুলো হচ্ছে স্টেরয়েড ধর্মী হরমোন। ঠিক আছে। মনে রাখবে যে জনন রিলেটেড যে হরমোনগুলো, জনন সম্বন্ধীয় যে হরমোনগুলো, তারগুলোতে বেশিরভাগই হলো স্টেরয়েড হরমোন, যেমন টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, এগুলো হচ্ছে স্টেরয়েড ধর্মী হরমোন। তাহলে প্রথমটা হলো প্রোটিন ধর্মী, দ্বিতীয় হলো অ্যামাইনো ধর্মী, তিন নম্বর হলো স্টেরয়েড ধর্মী। চতুর্থ বা শেষ ভাগ হলো লিপিড ধর্মী হরমোন। লিপিড ধর্মী হরমোন মানে ফ্যাট বা লিপিড মলিকিউল দিয়ে বা লিপিড বা ফ্যাটের অণু দিয়ে গঠিত যে হরমোনগুলো, সেগুলোকে আমরা বলি লিপিড ধর্মী হরমোন। তার যদি উদাহরণ জানতে চাওয়া হয়, তাহলে তোমরা লিখবে প্রস্টাগ্ল্যান্ডিন। প্রস্টাগ্ল্যান্ডিন এটা হচ্ছে একটা লিপিড ধর্মী হরমোন। ঠিক আছে, প্রস্টাগ্ল্যান্ডিন। তাহলে আমি আরেকবার রিপিট করছি। প্রোটিন ধর্মী হরমোন, যার উদাহরণ হলো গ্রোথ হরমোন। অ্যামাইনো ধর্মী হরমোন, যার উদাহরণ হলো অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন। স্টেরয়েড ধর্মী হরমোন, যার উদাহরণ হলো টেস্টোস্টেরন বা প্রোজেস্টেরন। লিপিড ধর্মী হরমোন, যার উদাহরণ হলো প্রস্টাগ্ল্যান্ডিন। তাহলে চার ধরনের হরমোন এবং তার উদাহরণ সম্পর্কে তোমরা জানতে পারো। তাহলে যদি হরমোন সংজ্ঞাটা তোমাদেরকে আবার জিজ্ঞেস করা হয়, মনে আছে নিশ্চয়ই সবারই। হরমোনের সংজ্ঞা হলো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে যে সমস্ত রাসায়নিক পদার্থ রক্তের মাধ্যমে উৎসস্থল থেকে অনেক দূরে কোনো বিশেষ কোষে বা টার্গেট কোষে কাজ করে এবং বিভিন্ন আমাদের বিপাকীয় কার্যের মধ্যে রাসায়নিক সমন্বয় সাধন করে এবং কর্মের শেষে বিনষ্ট হয়ে যায়, সেই সমস্ত রাসায়নিক পদার্থকে আমরা বলি হরমোন। তাই তো? তো তোমরা নিশ্চয়ই আগে কোনো সময় পড়েছো যে উৎসেচক, উৎসেচক আর হরমোন এই দুটো কি একই পদার্থ? উৎসেচক আর হরমোন নিশ্চয়ই নয়। হরমোন একটা আলাদা পদার্থ, আলাদা গ্রুপের পদার্থ। উৎসেচক হচ্ছে একটা আলাদা গ্রুপের পদার্থ। তো পরীক্ষায় আসতে পারে হরমোন এবং উৎসেচকের মধ্যে আমাদের তফাৎ বা পার্থক্য কি। তো তখন আমরা কি বলবো জেনে নেওয়া যাক। হরমোন এবং উৎসেচকের মধ্যে পার্থক্য, তো মূলত তোমরা চারটে পার্থক্য লিখতে পারো। ঠিক আছে, প্রথম হচ্ছে গ্রন্থি বা যেখান থেকে খরিত হয়। সবসময় পার্থক্য তিনটে কলম করে লিখবে। প্রথমে লিখবে বৈশিষ্ট্য, তারপর এক নম্বর এবং দু নম্বর। এক্ষেত্রে লিখবে, প্রথমে লিখবে বৈশিষ্ট্য, তারপর হরমোন, তারপর উৎসেচক। তো প্রথমটার বৈশিষ্ট্য হচ্ছে কোন গ্রন্থি থেকে ক্ষরণ হয় বা ক্ষরিত গ্রন্থি। ঠিক আছে, হরমোন সব সময় অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রিন গ্ল্যান্ড থেকে ক্ষরিত হয়। কিন্তু উৎসেচকের তাহলে এক নম্বর পয়েন্টে কি হবে, সেটা মূলত এক্সোক্রিন গ্ল্যান্ড থেকে ক্ষরিত হয়। তাছাড়াও সে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বা বিভিন্ন অন্যরকম গ্রন্থি থেকেও ক্ষরিত হতে পারে। উৎসেচকের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই যে সে অন্তঃক্ষরা গ্রন্থি থেকেই ক্ষরিত হতে হবে।
কিন্তু হরমোন সবসময় মনে রাখবে অন্তঃক্ষরা গ্রন্থি থেকেই খরিত হয়। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে হরমোন, যে জিনিস খরিত হয় না তাকে আমরা হরমোন বলবো না। তাহলে হরমোন প্রথম পয়েন্ট হলো যে হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়, উৎসেচক যে কোনো গ্ল্যান্ড থেকে খরিত হতে পারে, মূলত এক্সোক্রিন গ্ল্যান্ড থেকে খরিত হয়। হরমোন কি করে, এবার কর্মপদ্ধতি আমরা জেনে নিই। হরমোন বিভিন্ন বিপাকীয় কাজের মধ্যে রাসায়নিক সমন্বয় সাধন করে। কিন্তু উৎসেচক কি করে? উৎসেচক আমাদের বিভিন্ন রাসায়নিক কার্যের মধ্যে অনুঘটকের কাজ করে, সেটাকে আমরা বলি উৎসেচক। এটা দ্বিতীয় পার্থক্য হলো কর্মপদ্ধতি। বৈশিষ্ট্য লিখবে কর্মপদ্ধতি, আর হরমোনের জায়গায় লিখবে আমাদের বিভিন্ন বিপাকীয় কাজের মধ্যে রাসায়নিক সমন্বয় সাধন করে। উৎসেচকের ক্ষেত্রে লিখবে যে বিভিন্ন আমাদের শরীরবৃত্তীয় প্রক্রিয়া বা রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে অনুঘটকের কাজ করে উৎসেচক। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট, কর্মের শেষে হরমোন বিনষ্ট হয়ে যায়। সংজ্ঞাটি আমি বলেছি, কর্মের শেষে বা কার্যের যেটা তার কাজ, টার্গেট অর্গানে গিয়ে যে যে কার্যটা হরমোন করবে তারপরে হরমোন কিন্তু বিনষ্ট হয়ে যায়। কিন্তু উৎসেচক কর্মের শেষে বিনষ্ট হয় না। হরমোন কর্মের শেষে বিনষ্ট হয়ে যায়, উৎসেচক কর্মের শেষে বিনষ্ট হয় না। 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে হরমোন রক্তের মধ্যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে রক্তের মাধ্যমে উৎস থেকে অনেক দূরে চলে যায়, কিন্তু উৎসেচক গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে লোকালি বা আশেপাশের কোষের মধ্যেই কাজ করে নর্মালি। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। চারটে পার্থক্য হলো। 5 নম্বর পয়েন্ট হিসেবে তোমরা একটা উদাহরণ দিয়ে দেবে যে হরমোন, একটা হরমোনের উদাহরণ হলো থাইরয়েড হরমোন, একটা উৎসেচকের উদাহরণ, যে কোনো একটা উৎসেচকের উদাহরণ দিয়ে দেবে। ঠিক আছে? তাহলে আমি আবার রিপিট করছি হরমোন এবং উৎসেচকের পার্থক্য। প্রথম পার্থক্য হচ্ছে হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়, উৎসেচক যে কোনো গ্রন্থি থেকে ক্ষরিত হতে পারে, মূলত বহিঃক্ষরা বা এক্সোক্রিন গ্ল্যান্ড থেকে ক্ষরিত হয়। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে হরমোন আমাদের বিভিন্ন বিপাকীয় কার্যের মধ্যে রাসায়নিক সমন্বয় সাধন করে, কিন্তু উৎসেচক কি করে? উৎসেচক হচ্ছে আমাদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া বা রাসায়নিক প্রক্রিয়া শরীরে যেগুলো চলে তার মধ্যে অনুঘটকের কাজ করে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে হরমোন কর্মের শেষে বিনষ্ট হয়ে যায়, কিন্তু উৎসেচক কর্মের শেষে বিনষ্ট হয় না। 4 নম্বর পয়েন্ট, হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে উৎসস্থল থেকে অনেক দূরে গিয়ে কার্য করে, কিন্তু উৎসেচক তার গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে লোকালি বা আশেপাশে কোষেই মূলত কার্য করে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে কোনো একটা করে উদাহরণ দিয়ে দেবে। ঠিক আছে, বুঝেছো সবাই? আচ্ছা, এবার আমরা দেখে নিই যে হাউ দা সিস্টেম কমিউনিকেট। সেই যে আমি বললাম বিভিন্ন বিপাকীয় কার্যের মধ্যে রাসায়নিক সমন্বয় সাধন করে, তো এই যে সমন্বয় সাধন বা যোগাযোগ স্থাপন যে হরমোন করছে অনেক দূরে গিয়ে একটা কার্যের সঙ্গে আরেকটা কার্যের সমন্বয় সাধন করছে, সেটা কিভাবে করছে? আচ্ছা, এটা একটা গল্পের মাধ্যমে বোঝা যাক। ধরো তুমি তোমার বন্ধুকে, তোমার একটা বন্ধু হয়তো এখান থেকে অনেক দূরে, ধরো দিল্লিতে থাকে, ঠিক আছে? তো তুমি তোমার বন্ধুকে একটা কোনো কথা বলতে চাও যেটা তুমি চিঠির মাধ্যমে বলতে চাও, ঠিক আছে? তো তুমি চিঠিটা কি করে পাঠাবে বন্ধুকে? তুমি একটা জিনিস লিখলে যে বন্ধুকে যে আমার এই জিনিসটা চাই, সেটা তুমি চিঠির মাধ্যমে লিখলে, চিঠিটা পৌঁছে গেল বন্ধুর কাছে। কিন্তু এই যে তুমি আছো কলকাতায় বা পশ্চিমবঙ্গে, আর বন্ধু আছে দিল্লিতে, পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে চিঠিটা নিয়ে গেল কি? চিঠিটা নিয়ে গেল হচ্ছে আমাদের পোস্টম্যান বা আমাদের পোস্ট। তো এই পোস্ট বা পোস্টম্যান হচ্ছে এখানে হরমোন। দেখো, একটা গ্রন্থি থেকে আরেকটা গ্রন্থির দূরত্ব অনেক আমাদের শরীরের মধ্যে। তো এই যে দুটো দূরত্বের গ্রন্থির মধ্যে একটা যে রাসায়নিক সমন্বয় সাধন করছে, এটাই হচ্ছে হরমোনের কাজ। তো এই যে যোগাযোগ স্থাপন বা সমন্বয় সাধন রাসায়নিক ভাবে, এটা কিভাবে করে?
আমরা যে এই যে এন্ডোক্রিন সিস্টেম পড়ছি, এই এন্ডোক্রিন সিস্টেম, হাউ দিস এন্ডোক্রিন সিস্টেম অ্যাকচুয়ালি কমিউনিকেটস, মানে এই যে আমাদের অন্তঃক্ষরা তন্ত্র বা এন্ডোক্রিন সিস্টেম কিভাবে এই রাসায়নিক যোগাযোগ স্থাপন বা সমন্বয় সাধন করে, দেখে নেওয়া যাক। The organs of the endocrine system communicate with each other and rest of the body using hormones. মানে এই যে আমাদের অন্তঃক্ষরা তন্ত্র বা এন্ডোক্রিন সিস্টেমের যেসব অর্গানগুলো বা অঙ্গগুলো, সেগুলো নিজেদের মধ্যে এবং শরীরের অন্যান্য অংশের মধ্যে যোগাযোগ করে রাসায়নিক পদার্থ দিয়ে, যার নাম হচ্ছে হরমোন, যেটা আমরা আগেই শুনলাম। আচ্ছা, হরমোনস আর মেড অ্যান্ড স্টোরড ইন দেয়ার অরিজিনেটিং অর্গান, দ্য প্লেস দে আর সেন্ট ইজ কল্ড দ্য টার্গেট। তার মানে হরমোন হচ্ছে তার অরিজিনেটিং অর্গ্যান, মানে যেখানে সে উৎপন্ন হয়, যেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। সে অন্তঃক্ষরা গ্রন্থিতেই তৈরি হয় এবং সেখানেই সঞ্চিত হয়। যখন কাজের দরকার হয় বা শরীর বোঝে যে এই হরমোনটার ক্ষরণ করা দরকার, তখন রক্তের মাধ্যমে যে জায়গায় হরমোনটাকে পাঠানো হয় সেটা হচ্ছে তার টার্গেট সেল বা টার্গেট কোষ। Target can be anything from all the bones in the body to another endocrine organ. Target can be anything from all the bones in the body to another endocrine organ. তার মানে টার্গেট সেল বা টার্গেট কোষ আমি যেটা বলছি, যেখানে হরমোনটা কাজ করবে, সেটা যা খুশি হতে পারে শরীরের মধ্যে। যেমন তাদের হাড় বা বোন হতে পারে, বা আরেকটা আমাদের অন্তঃক্ষরা গ্রন্থিও হতে পারে। অনেক সময় দেখা যায় একটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন অন্য অন্তঃক্ষরা গ্রন্থির অ্যাক্টিভিটি বা কার্যপদ্ধতি নিয়ন্ত্রণ করছে, সে কতটা কাজ করবে সেটা নিয়ন্ত্রণ করছে। সেটা আমরা পরে যখন উদাহরণের মাধ্যমে দেখবো পরের ক্লাসে, তখন আমরা আরো ভালো করে বুঝতে পারবো যে টার্গেট ক্যান বি এনিথিং ফ্রম অল দ্য বোনস ইন দ্য বডি টু অ্যানাদার এন্ডোক্রিন অর্গান। মানে আমরা দেখি এই যে থাইরয়েড গ্ল্যান্ড বা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এগুলো কিন্তু ক্যালসিয়াম, আমাদের ক্যালসিয়াম অ্যাবজর্পশন বা রিজর্পশন, সেগুলো কাজ করে। সেই জন্য এগুলো কিন্তু বোনের মধ্যে, আমাদের শরীরের যে হাড়, তুমি ভাবছো এটা একটা কঠিন পদার্থ, এর মধ্যে হরমোন কি করে কাজ করবে, তা নয়, তার মধ্যেও কাজ করে এবং ক্যালসিয়ামের পরিমাণ সেখানে মাত্রা বজায় রাখে। কিডনি দিয়ে আমরা কতটা ক্যালসিয়াম বার করব বা ভেতরে ঢোকাবো, বা কতটা ক্যালসিয়াম আমাদের শরীরে প্রয়োজন, সমস্ত মাত্রা কিন্তু এই এন্ডোক্রিন অর্গানগুলোর মাধ্যমেই ঠিক হয়। এটা একটা আমি উদাহরণ বললাম, আরো অনেক কর্মপদ্ধতি আছে ছোট ছোট। তারপর পরের পয়েন্ট আমরা দেখি, when the hormones reach their target they trigger events in their location। মানে হরমোন যখন তার যে টার্গেট সেল বা টার্গেট কোষে পৌঁছে যায়, তখন আমি কি বললাম আগে, টার্গেট সেল বা টার্গেট কোষের যে একটা পর্দা আছে, সেই পর্দার মধ্যে কিছু প্রোটিন ধর্মী কিছু স্ট্রাকচার থাকে, যেগুলোকে আমরা বলি রিসেপ্টর। একটা কোষ ধরে নাও, একটা কোষের মধ্যে হরমোন গেল, ঠিক আছে, এবার সেই কোষের বাইরের পর্দার মধ্যে কিছু রিসেপ্টর আছে। রিসেপ্টর কি করবে? রিসেপ্টর নাম থেকেই বোঝা যাচ্ছে, রিসেপ্টর সবসময় রিসিভ করবে বা কোনো জিনিস নেবে। কি নেবে? এক্ষেত্রে হরমোনটাকে নেবে। তো রিসেপ্টরের সঙ্গে যেই হরমোন বাইন্ড করলো বা বন্ধনে আবদ্ধ হলো, তখন একটা গ্রুপ অফ বা সিরিজ অফ বা একটা প্রক্রিয়া, পরপর পরপর কিছু প্রক্রিয়া হতে থাকে এবং ট্রিগার ইভেন্টস ইন দেয়ার লোকেশন, মানে ওই জায়গার মধ্যে কোনো একটা ইভেন্ট বা একটা ঘটনার সৃষ্টি হয় বা ট্রিগার করে বা সেটাকে হতে সাহায্য করে হচ্ছে হরমোন। ঠিক আছে, তাহলে কি কি পড়লাম আমরা আরেকবার জেনে নেওয়া যাক। আমরা প্রথমে পড়লাম হরমোন এসছে গ্রিক শব্দ হরমাউ থেকে, যার অর্থ হচ্ছে উত্তেজিত করা। 1905 সালে বেলিস এবং স্টার্লিং বলে দুজন সায়েন্টিস্ট প্রথম হরমোনকে একটা রাসায়নিক সমন্বয়ক আখ্যা দিয়েছিলেন। হরমোনের সংজ্ঞা আমরা পড়লাম যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে যে সমস্ত রাসায়নিক পদার্থ রক্তের মাধ্যমে উৎসস্থল থেকে অনেক দূরে চলে যায় এবং টার্গেট সেল বা টার্গেট কোষে কাজ করে এবং বিপাকীয় কার্যের মধ্যে রাসায়নিক সমন্বয় সাধন করে কার্যের শেষে বিনষ্ট হয়ে যায়, সেই সমস্ত রাসায়নিক পদার্থকে আমরা বলবো হরমোন। আচ্ছা, আমরা তার আগে পড়লাম অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থি। হরমোন সবসময় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। অন্তঃক্ষরা গ্রন্থির আর একটা নাম হচ্ছে অনাল গ্রন্থি, যেহেতু এর নালী নেই। কিন্তু বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রিন গ্ল্যান্ড, তার যেহেতু নালী আছে, সেই জন্য এটাকে আমরা বলি সনাল গ্রন্থি। ঠিক আছে।
আচ্ছা, তাহলে হরমোনের মূল চারটে পয়েন্ট হলো, এটা অন্তঃক্ষরা গ্রন্থির মাধ্যমে ক্ষরিত হয়, রক্তের মাধ্যমে উৎসেচক, উৎস থেকে অনেক দূরে টার্গেট অর্গানে চলে যায়, বিপাকীয় কার্যের মধ্যে রাসায়নিক সমন্বয় সাধন করে এবং কাজের শেষে বিনষ্ট হয়। আচ্ছা, এই যে রক্তের মাধ্যমে অনেক দূরে চলে যায়, এর যদি ব্যতিক্রম জানতে চাওয়া হয় তোমরা লিখবে লোকাল হরমোন, যার উদাহরণ হলো গ্যাস্ট্রিন, কোলেসিস্টোকাইনিন এবং সিক্রিটিন। হরমোন একটা নির্দিষ্ট খুব ক্ষুদ্র পরিমাণে থেকেও পাওয়ারফুল ইভেন্ট বা খুব শক্তিশালী কার্য করতে পারে, সেজন্য হরমোন, রক্তের মধ্যে হরমোনের যে মাত্রা সেটা একটা নির্দিষ্ট পরিমাণে থাকা প্রয়োজন, তার এদিক থেকে অধিক হলে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। হরমোন মূলত রাসায়নিকভাবে আমরা যদি ভাগ করি তাহলে মূলত চার প্রকার। প্রথমটা হচ্ছে প্রোটিন ধর্মী, যার উদাহরণ হচ্ছে গ্রোথ হরমোন। দ্বিতীয়টা হচ্ছে অ্যামাইনো ধর্মী, যার উদাহরণ হচ্ছে অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন। তৃতীয়টা হচ্ছে স্টেরয়েড ধর্মী, যার উদাহরণ হচ্ছে বিভিন্ন জনন কোষ থেকে জনন রিলেটেড যে হরমোনগুলো, জনন সম্বন্ধীয় হরমোনগুলো, যেমন টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন ইত্যাদি। লিপিড ধর্মী হচ্ছে চতুর্থ উদাহরণ, চতুর্থ ভাগ এবং শেষ ভাগ, যার উদাহরণ হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন। যা হরমোন কিন্তু উৎসেচকের সঙ্গে এক নয়। হরমোন খরিত হয় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, উৎসেচক যে কোনো গ্রন্থি থেকে খরিত হতে পারে। হরমোন কার্যের শেষে বিনষ্ট হয়, উৎসেচক বিনষ্ট হয় না। হরমোনের মূল কার্য হচ্ছে বিভিন্ন বিপাকীয় কার্যের মধ্যে রাসায়নিক সমন্বয় সাধন করা, আর উৎসেচকের কাজ হচ্ছে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া বা রাসায়নিক প্রক্রিয়া যেগুলো শরীরের মধ্যে হচ্ছে তার মধ্যে অনুঘটকের কাজ করা। হরমোন উৎস থেকে অনেক দূরে গিয়ে কাজ করে, উৎসেচক কিন্তু লোকালি সেই কোষের আশেপাশে যেখানে খরিত হয় তার আশেপাশেই কাজ করে। ঠিক আছে, তারপর আমরা দেখলাম যে আমাদের বডির মধ্যে বিভিন্নভাবে কিভাবে হরমোন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়ে তার যে টার্গেট সেল বা টার্গেট কোষে রিসেপ্টরের সঙ্গে বাইন্ড হয় এবং বিভিন্ন কার্যপদ্ধতি সম্পন্ন করে। আজকের ক্লাস এই অবধি। ঠিক আছে, এরপর আমরা পরের দিন আরো ডিটেলে জানবো হরমোন কি, কয় প্রকার, কি কি গ্রন্থি থেকে ক্ষরিত হয়, এই সমস্ত কিছু আমরা পরের দিন জানতে পারবো। ঠিক আছে, আজকের ক্লাস এই অবধি। ধন্যবাদ সবাই।